সুপ্রিয় শিক্ষাবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্র থেকে সমাস নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সমাস। সমাস মানে কি? সমাস মানে সংক্ষেপ মিলন। আমরা সমাসের সংজ্ঞা জানব। পরস্পর অন্বয় বিশিষ্ট দুই বা ততোধিক পদ মিলিত হয়ে যখন এক পদে পরিণত হবে তখন তাকে সমাস বলে। যেমন মাতা ও পিতা। মাতা পিতা আমরা সংজ্ঞায় জানলাম যে অপরস্পর অন্যয় বিশিষ্ট দুই বা ততোধিক পদ যখন মিলিত হয়ে এক পদে পরিণত হবে তখন তাকে সমাস বলে। এখানে পদ দুইটা আছে, মাতা ও পিতা। দুইটা পদ মিলিত হয়ে এক পদ হয়েছে, সেটা কি হয়েছে? মাতা পিতা। সমাসের অঙ্গ। সমাসের বিভিন্ন অঙ্গ রয়েছে। সমাস সম্পর্কে জ্ঞান লাভ করতে হলে, জানতে হলে সমাসের বিভিন্ন অঙ্গ সম্পর্কে অবশ্যই জানতে হবে। সমাসের বিভিন্ন অঙ্গগুলো এরূপ: যেমন সমস্ত পদ। সমস্ত পদ বলতে আমরা কি বুঝি? সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদকে সমস্ত পদ বলে। একাধিক পদ মিলে যখন সমাস হিসাবে এক পদে পরিণত হয় তখন তাকে সমস্ত পদ বলে। একটি উদাহরণ দিলে তোমরা জিনিসটা বুঝতে পারবে। যেমন দেখো, সিংহ, চিহ্নিত, আসন। সমান হইল সিংহাসন। সিংহ, চিহ্নিত, আসন, সিংহাসন। এখানে সমস্ত পদ কোনটা? অর্থাৎ একাধিক পদ মিলিত হয়ে যখন সমাস হিসাবে এক পদে পরিণত হবে সেটা হবে সমাস। তাহলে এখানে আমরা ওই সিংহ এবং আসন দুইটা পদ মিলে এক পদে পরিণত হয়েছে সিংহাসন। তাহলে এখানে সিংহাসন তো হয়েছে সমস্ত পদ। সিংহাসন তো হয়েছে সমস্ত পদ। তারপরে আছে সমসমান পদ। সমসমান পদ বলতে আমরা কি বুঝি? যে যে পদের সমান হয় তাদের প্রত্যেকটিকে এক একটি সমসমান পদ বলে। যেমন এই উদাহরণে আমরা দেখতে পাই সিংহ, চিহ্নিত, আসন, এইগুলো মিলে হচ্ছে সিংহাসন। এখানে যে যে পদের সমাস হয় অর্থাৎ সিংহ এবং আসন এই দুইটা পদ মিলাই এখানে সমাস হচ্ছে সিংহাসন। তাহলে এখানে সিংহ এবং আসন দুটো হচ্ছে সমসমান পদ। তারপরে আছে পূর্বপদ। পূর্বপদ বলতে আমরা কি বুঝি? সমাসযুক্ত পদের প্রথম অংশকে বলা হয় পূর্বপদ। যেমন সিংহ, চিহ্নিত, আসন। এখানে এই বাক্যের সিংহটা আছে প্রথমে, তাহলে আমাদের পূর্ববর্তী আছে সিংহ।
পরপদ বা উত্তরপদ। পরপদ বা উত্তরপদ বলতে কি বুঝি? সমাসযুক্ত পদের শেষের অংশকে বলা হয় পরপদ বা উত্তরপদ। এখানে সিংহ চিহ্নিত আসন, এখানে শেষ অংশ আছে আসন, এই আসন হচ্ছে পরপদ বা উত্তরপদ। আচ্ছা, এখন আসবে ভাস বাক্য। ভাস বাক্য বলতে আমরা কি বুঝি? সমাসের অর্থ বোঝানোর জন্য যে বাক্য বা বাক্যাংশ ব্যবহার করা হয় তাকে ভাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য বলে। অথবা সমস্ত পদকে ভেঙে যে বাক্যাংশ করা হয় তাকে ভাস বাক্য, বিগ্রহ বাক্য বা সমাস বাক্য বলে। এখানে সমস্ত পদ আছে কি? সিংহাসন। এই সিংহাসনকে আমি যখন বাক্যাংশ করব, বাক্যাংশ করে আমি কি পেয়েছি? এখানে সিংহ চিহ্নিত আসন। তাহলে পুরোটাই হচ্ছে সিংহ চিহ্নিত আসন, পুরোটাই হচ্ছে ভাস বাক্য। পুরাটাই হচ্ছে ভাস বাক্য। যারা আমরা মোটামুটি সমাসের বিভিন্ন যে অঙ্গ, সমস্ত পদ, পূর্বপদ বা পরপদ, আর ভাস বাক্য, পুরো সমসমান পদ, এগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এখন আমরা সমাসের প্রকারভেদ নিয়ে আমি একটু আলোচনা করব। সমাসের প্রকারভেদ। সমাসের প্রকারভেদ, সমাসকে প্রধানত ৬টি ভাগে ভাগ করা যায়। যেমন দ্বন্দ্ব সমাস। জি, দীর্ঘ সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, অব্যয়ভাব সমাস, বহুব্রীহি সমাস। আমরা সমাসের প্রকারভেদগুলো জানলাম, প্রয়োজন হলে খাতায় লিখে নাও। এখন আমি দ্বন্দ্ব সমাস নিয়ে আলোচনা করব। দ্বন্দ্ব সমাস বলতে আমরা কি বুঝি? যে সমাসে প্রত্যেকটি সমসমান পদে অর্থের সমান প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে। যেমন ভাই ও বোন, ভাই বোন।
আমরা সংজ্ঞায় জেনেছি যে সমাসের প্রত্যেকটা সমান সমান পদের অর্থের সমান প্রাধান্য থাকে তাকেই দ্বন্দ্ব সমাস বলে। এখানে ভাই ও বোন, ভাই বোন, তাহলে এখানে ভাই এবং বোন দুটো পদই সমস্ত পদে যে এখানে রক্ষিত রয়েছে, এই জন্য এটা দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসের দ্বন্দ্ব শব্দের অর্থ কিন্তু এখানে ঝগড়া বা বিবাদ এইগুলো না। দ্বন্দ্ব শব্দের অর্থ হচ্ছে মিলন, এক পদের সহিত আরেক পদের অর্থ প্রাধান্য রক্ষা করিয়া মিলন। দ্বন্দ্ব সমাসে কিছু নিয়ম আছে, যেমন পূর্বপদ এবং পরপদের সম্বন্ধ বজায় রাখার জন্য উ এবং আ এই অব্যয় পদগুলো ব্যাসবাক্যে মাঝখানে যুক্ত করতে হয়। উ এবং আ এইগুলো ব্যাসবাক্যের মাঝখানে যুক্ত করতে হয়। আচ্ছা, আমরা মোটামুটি দ্বন্দ্ব সমাস সম্বন্ধে জানলাম। দ্বন্দ্ব সমাসের প্রকারভেদ নিয়ে একটু আলোচনা করব। আমি সংক্ষেপে আলোচনা করব। দ্বন্দ্ব সমাসের প্রকারভেদ। দ্বন্দ্ব সমাস বিভিন্ন উপায়ে সাধিত হতে পারে। যেমন এক প্রথম হচ্ছে মিলনার্থক দ্বন্দ্ব। মিলনার্থক দ্বন্দ্বটা বলতে আমরা কি বুঝি? মিলনার্থক শব্দ যুগে যে দ্বন্দ্ব সমাস হয় সেটাকে মিলনার্থক দ্বন্দ্ব বলা হয়। যেমন মাতা ও পিতা, মাতা পিতা, মিল, মাতা এবং পিতা মিল আছে, যেমন ভাই বোন মিল আছে। এরকম শব্দ দিয়ে যদি কোনো দ্বন্দ্ব সমস্যা হয় সেটা হবে মিলনার্থক দ্বন্দ্ব। মাসি পিসি এরকম মিলনার্থক দ্বন্দ্ব। তারপর আছে বিরোধার্থক দ্বন্দ্ব। বিরোধার্থক দ্বন্দ্ব। বিরোধার্থক দ্বন্দ্বটা কি? বিরোধার্থক শব্দ যুগী, অর্থাৎ দুটো শব্দের মধ্যে বিরোধ থাকবে, এরকম যদি শব্দ যুগে যদি সমস্যা সেটা হবে বিরোধার্থক দ্বন্দ্ব। যেমন ওহি ও নকুল, এটা হচ্ছে সমস্ত অর্থ হচ্ছে ওহি নকুল। আর এখানে ওহি অর্থ হচ্ছে সাপ, নকুল শব্দ হচ্ছে বেজি। এখানে সাপের সাথে বেজির একটা বিরোধ আছে, এই জন্য এটা হচ্ছে বিরোধার্থক দ্বন্দ্ব। যেমন দা কুমড়া এরকম হয়। বিপরীতার্থক দ্বন্দ্ব, এটা হচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্বটা কি? বিপরীত শব্দ যুগে যে দ্বন্দ্ব সমাস হয় সেটা হচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্ব। যেমন আই ও ব্যয়, আই ব্যয় সমস্ত কথা হচ্ছে আই ব্যয়। এখানে আই এর বিপরীত হচ্ছে ব্যয়। এই দুইটা পদ মিলে একটা সমস্যা হচ্ছে আই ব্যয়। এটা এই জন্য এটা হচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্ব। ছোট বড়, উঁচু নিচু, এগুলো হচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্ব। এরপর আছে সমার্থক দ্বন্দ্ব। সমার্থক দ্বন্দ্বটা কি? সমার্থক দ্বন্দ্ব মানে সমার্থক শব্দ যুগে যে দ্বন্দ্ব সমাস হবে সেটা হবে সমার্থক দ্বন্দ্ব। যেমন
ও বাজার, সমস্ত কি হবে হাট বাজার। এখানে হাট এবং বাজার সমর্থক, একটা একটা সমর্থক শব্দ, এইভাবে সমর্থক দ্বন্দ্ব হয়, যেমন ঘর দুয়ার, কলকারখানা, এইগুলো। আচ্ছা, তারপর আছে অলোক দ্বন্দ্ব। অলোক দ্বন্দ্ব বলতে আমরা কি বুঝি? যে দ্বন্দ্ব সমাসে সমসমান পদে বিভক্তির রূপ হয় না তাকে অলোক দ্বন্দ্ব বলে। সমস্ত পদে গিয়ে সেটা বিভক্তিটা থেকে যাবে, রূপ পাবে না, সেটাকে বলে অলোক দ্বন্দ্ব। আমি একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। যেমন দুধে ও ভাতে সমাসম কি হয়? দুধে ভাত হচ্ছে, তাই না? দুধ ভাত হয় না, দুধেও ভাত। এখানে আমি যদি দুধে এটাকে আমি ভাঙি, বিশ্লেষণ করি, এটা কি হবে? দুধ যোগ এ। তদ্রূপ ভাতে যদি আমি বিশ্লেষণ করে ভাঙি, এটাকে ভাত যোগ এ। এখানে দুধের সাথে এ বিভক্তি যুক্ত হয়েছে, অর্থাৎ সন্তোষী বিভক্তি। ভাতের সাথে এ বিভক্তি যুক্ত হয়েছে ভাতে। তাহলে এখানে দেখা যায় সমসমান পদ আছে দুধে ও ভাতে। এই সমসমান পদের বিভক্তিগুলো এখানে সমস্ত পদে যে রক্ষিত রয়েছে, রূপ পায় না। এই ধরনের যদি কোনো সমাস হয় সেটা হবে অলোক দ্বন্দ্ব। যেমন মায়ে ও ঝিয়ে, ভাইয়ে ঝিয়ে, এরকম হয়। আচ্ছা, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসলে সমাসের আলোচনা করতে গেলে অনেক ব্যাপক সময় লাগে। আমি আজকে তোমাদের দ্বন্দ্ব সমাস নিয়ে মোটামুটি আলোচনা করে শেষ দেব। পরবর্তীতে যে সমাসের যে শ্রেণী বিভাগ থাকবে সেটা পরে আমি অন্য ক্লাসে একদিন আলোচনা করব। তো আজকে তোমাদের জন্য একটি বাড়ির কাজ আমি দিতে যাচ্ছি, লিখে নাও খাতায়। তোমরা সাহেব, দেবী, গোলাম, অহিনপুর, তিনটা শব্দ দিলাম। প্রথম হচ্ছে দা তোমরা, সাহেব, বিবি, গোলাম, অহিনপুর। এগুলো তোমরা ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করে নিয়ে আসবে। ব্যাস বাক্য গঠন করতে হবে তিনটা, এবং কোন সমাস সেটা চিহ্নিত করে নিয়ে আসতে হবে। আজকের আলোচনা এখানে আমি শেষ করছি। তোমরা এই মহামারী করোনার মতো ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সবাই।